কোথায় ছিলি এতক্ষণ তুই? তোকে তো খুঁজেছি আমি। কি হয়েছে? তোর রুমে আয়, তারপর বলছি। রজনীর আজকে ভীষণ নার্ভাস লাগছে। আশার মাকে নিয়ে রুমে গেল। রজনী ভালো করে আশারের রুমের চারিদিকে নজর বুলায়। কেমন অগোছালো সবকিছু। তার রুমে কাউকে আশার ঢুকতে দেয় না, কোনো কিছুতে হাত দিতে দেয় না কাউকে। এজন্য বেশি এলোমেলো হয়ে থাকে সবকিছু। নিজের বোনদের পর্যন্ত কোনো কিছু কখনো গোছাতে দেয়নি আশার। রজনীর হাসি পায়। এবার বউ এলে বউকে কিভাবে নিষেধ করবে? রজনীর মুচকি হাসি দেখে আশারের অশান্ত হৃদয় কেমন প্রশান্তি অনুভব করছে। রজনী ছেলের হাত ধরে বলল, আমি তোর বিয়ে ঠিক করেছি। আশার হেসে ফেলে। পাত্রীকে জানিস? আশার আর মোড়া ভেঙে বলল, আমার জানার প্রয়োজন। মনে করলে আমাকে আগে জানাতে মা। সব ঠিক করে এসে আমাকে বলতে না। রজনীর মুখ কালো হয়ে গেল। ছেলে কি তার উপর রাগ করেছে, নাকি আশারের পিয়াসাকে অপছন্দ? এমন তো কখনো তার মনে হয়নি। বরং সবসময় মনে হয়েছে আশারের মনের কোণে এক জায়গায় পিয়াসা আছে। তিনি মা সন্তানের মনের অনেক কিছু অনুভব করতে পারেন। তা না হলে কখনো রাতে রজনী দরজা না খুলে অন্য কেউ খুললে আশার যেখানে বিরক্ত হতো, সেখানে সে নিজেই বলেছিল একদিন কষ্ট করে আর রাত জাগতে হবে না, পিয়াসা তো নিচেই আছে, ও পারবে দরজা খুলে দিতে। সেদিন রজনী ছেলের মনে হদিস পেয়ে গেছেন। রজনী কোমল গলায় বলল, পিয়াসাকে তোর পছন্দ না? আমি তো কথাবার্তা সব ফাইনাল করে ফেলেছি বাবা। আশার এবার ভীষণভাবে চমকায়। পিয়াসা? পিয়াসার কথা মনে পড়তে আষাঢ়ের মনে পড়ে যায় কিছু সময় আগে বলা কথাগুলো। ক্যারেক্টারলেস। আষাঢ়ের বুকে কাঁপন ধরে। হা হা করে হাসতে শুরু করে আষাঢ়। এরকমও প্রহসন হয় নাকি? আশার কিছু বলার আগে রজনী বলল, তোর দাদি মীরার সাথে তোর বিয়ে দিতে চায়। উনি চেয়েছিল 2 দিনের মধ্যে তোর বিয়ে দিতে। সেখানে আমি তোর পছন্দের কথা ভেবে পিয়াসার বাবা মায়ের সাথে কথা বলে পিয়াসার সাথে বিয়ে ঠিক করলাম, আর তুই বলছিস রাজি না তুই? তাহলে কি মীরাকে বিয়ে করতে রাজি তুই? আশার হেসে ফেলে। মা এত বোকা কেন? মায়ের 2 হাত ধরে বলল, মা, তুমি সব কিছু তোমার মতো করে বুঝে নিলে কেন? আমাকে কি একবারও জিজ্ঞাসা করা যেত না? দাদি আমার বিয়ে ঠিক করে ফেললো, আর তুমি কি ভেবেছো আমি নাচতে নাচতে বিয়ে করে নেব? এটা আমার জীবন মা। আমি ডিসাইড করব কাকে বিয়ে করব, কবে বিয়ে করব। দ্বিতীয়ত কেউ না। রজনীর 2 চোখ টলমল করে উঠল। আশার কি পরোক্ষভাবে তার কথাই বুঝিয়েছে? কিন্তু বাবা মা হিসেবে সব বাবা মায়েরই তো স্বপ্ন থাকে নিজেরা দেখে শুনে একটা বউ আনবে ছেলের জন্যে। চুপ করে এক ফোঁটা জল আষাঢ়ের হাতের উপর পড়ে। আষাঢ় হাতের দিকে তাকায়। মায়ের চোখের জল আষাঢ়ের কাছে মুক্তোর চেয়ে দামি ভীষণ। সন্তর্পণে নিজের বুকে মুছে নেয় হাত। মাকে সে কিভাবে বুঝাবে? সেই পাশানিকে আষাঢ় যতটা ভালোবাসে, সে আষাঢ়কে ঠিক ততটাই ঘৃণা করে। বিয়ে তো সারা জীবনের বন্ধন। তোর অমত যেহেতু, আমি পিয়াসার বাবা মাকে গিয়ে বলবো তুই বিয়ে করতে চাস না। আমি গিয়ে ক্ষমা চেয়ে নিব। আশার মাকে জড়িয়ে ধরে। এক বুক দ্বিধা নিয়ে কি একটা নতুন জীবন শুরু করা যায়? চাইলেও আশার মাকে পিয়াসার ব্যাপারটা খুলে বলতে পারছে না। বড় হওয়াটাই যেন একটা অভিশাপ। চাইলে মনের সব কষ্ট মায়ের কাছে বলা যায় না। তবে মায়ের কাছে বলতে না পারলেও পিয়াসার সাথে আরেকবার কথা বলা দরকার। কিছুক্ষণ আগে যে আশারকে তীব্রভাবে অপমান করে গেছে, সে নিশ্চয় হাসতে হাসতে বিয়েতে রাজি হয়ে যাবে না। তাকে জোর করে হয়তো বিয়েতে রাজি করানো হচ্ছে। ভালোবাসে বলে যে জোর করে তাকে নিজের করে নিবে সেই মানুষ আশার নয়। ভালোবাসা মানে আশারের কাছে মনে হয় স্বাধীনতা। যে স্বাধীনতা পেলে একটা পাখি স্বেচ্ছায় ভালোবাসা নামক খাঁচায় বন্দী হয়ে থাকে। কিন্তু কিছুক্ষণ আগে পিয়াসা যা বলে গেছে, তারপর আর আশারের ইচ্ছে করে না ওই চোখে চোখ রাখতে। ওই 2 চোখে যে ঘৃণার আগুন, তা আশারকে পুড়িয়ে ছাই করে দিবে। আশার রজনীকে বলল, মা, আমি আগে পিয়াসের সাথে কথা বলতে চাই একবার। ও রাজি না থাকলে নিজ কানে শুনতে চাই আমি। রজনী উঠে গেল। 5 মিনিটের মাথায় রজনী ফিরে এলো পিয়াসার হাত ধরে। পিয়াসা রজনীর সাথে হাসতে হাসতে আশারের রুমে এলো। আমি বাহিরে আছি, তুমি কথা বলে নাও আষাঢ়ের সাথে। রজনী পিয়াসাকে রেখে বাহিরে গিয়ে দাঁড়ায়। মুহূর্তে পিয়াসার মুখের হাসি মিলিয়ে কাঠিন্য ধরা দেয়। আশার ভেবে পায় না এই মেয়ের এক অঙ্গে কত রূপ। তুমি বিয়েতে কেন মত দিয়েছো? আশার সরাসরি প্রশ্ন করে। পিয়াসা জানতোই ব্যাপারটা ঘটবে। আশার যে তার সাথে এই ব্যাপারে কথা বলবে পিয়াসা জানে। হোমওয়ার্ক পিয়াসা আগেই করে ফেলেছে, তাই কিছুতে আশারকে জানাবে না। সে বাবার কথার বাহিরে যাবে না বলেই রাজি হয়েছে। এই লোকটা তাকে ভালোবাসলেও এই কথা জানলে কখনোই বিয়েতে রাজি হবে না। রাজি না হওয়ার কি আছে? একদিন না একদিন তো বিয়ে করতেই হবে, খামোখা দেরি করবো কেন বলেন? আশার বিরক্ত হয় এমন হেয়ালি শুনে। পিয়াসা, বিয়ে আজীবনের জন্য। জীবনে বিয়ে একবারই আসে পিয়াসা। তা অবশ্যই নিজের মনের মানুষের সাথে হওয়া উচিত। যে আমাকে ঘৃণার দৃষ্টিতে দেখে
সে আমাকে বিয়ে করতে কেন সম্মত হবে? ঘৃণা এবং ভালোবাসা দুটোই মন থেকে আসে। আপনি আমায় ভালোবাসেন বলে যদি আমি আপনার মনের মানুষ হই, সেই হিসেবে আপনাকে আমি ঘৃণা করি বলে আপনিও আমার মনের মানুষ। তো মনের মানুষকে যখন বিয়ে করা উচিত আপনি বললেন, আমি তো এখন সেটাই করছি। আষাঢ়ের বুকের ভেতর কেমন হাহাকার করে। শেষ একটু আশা ছিল তার যে পিয়াসার মনের মধ্যে একটু হলেও হয়তো তার জন্য জায়গা আছে, কিন্তু প্রতিবার পিয়াসা তাকে বুঝিয়ে দেয় যে পিয়াসা তাকে ঘৃণা করে। রজনী বাহির থেকে ডাক দিয়ে বলল, কথা শেষ হয়েছে তোদের? আশার জবাব দেওয়ার আগে পিয়াসা বলল। হ্যাঁ আন্টি, আসছি। রজনী ভেতরে এসে আশারকে বলল, তুই এখন আর কোথাও বের হোস না, সন্ধ্যায় কাজে আসবে। পিয়াসার অ্যাডমিশন টেস্টের পর আমরা বড় করে আয়োজন করব। তোদের দুই ভাইয়ের বিয়ের প্রোগ্রাম একসাথে হবে। আশার চাইলে এই বিয়ে ভেঙে দিতে পারে, কিন্তু দিচ্ছে না। পিয়াসার বলা কথাটা ভাবছে আশার। কিছুক্ষণ পর মুচকি হেসে আশার বলল, আমার কই তো তুমি এটা জানো না যে ঘৃণা থেকে ভালোবাসার সৃষ্টি হয়? কত ঘৃণা করবে তুমি আমাকে, আমিও দেখতে চাই তা। তোমার ঘৃণা শেষ পর্যন্ত কি ঘৃণার ফর্মে থাকতে পারে কিনা আমিও দেখতে চাই। তুমি ভালোবাসার রূপ দেখেছো, বাহিরের রূপ দেখোনি। ওয়েলকাম আমার জীবনে। একদিন তুমিও কাঁদবে আমাকে ভালোবেসে। তোমার জীবনে প্রথম কান্না হবে সেটা। বিকেলে মহুয়া বেগম বাড়িতে ফিরলেন হাসপাতাল থেকে। মনে ভীষণ আনন্দ থাকলেও মুখখানা ভার করে রেখেছেন। মহুয়া বেগম ফিরতে শিরিন এসে মাকে বলল, এসব কি হচ্ছে মা? মীরার সাথে আষাঢ়ের বিয়ে দিবে বলে এখন কেন পিয়াসের সাথে বিয়ে হচ্ছে? এই বাড়িতে এখন দেখি তোমার কথার বাইরে গিয়েও কাজ হয়। মহুয়া বেগম গাম্ভীর্য বজায় রেখে বললেন, আমি এখন অচল শিখি, তাই কারো কাছে দাম নেই। নাতির বিয়ে দেখার খায়েশ ছিল, আমার পছন্দের বাইরে গিয়ে বিয়ে দিতেছে। শিরিনের এত রাগ হচ্ছে, কত খুশি হয়েছিল সে প্রথমে। সন্ধ্যাবেলায় কাজে এলো বাড়িতে। শারমিনের বুকের ভেতর মোচড় দিয়ে উঠছে। নিজের জীবনের সবচেয়ে দামি জিনিসটা আজকে বুঝি অন্য কারো নামে রেজিস্ট্রি হয়ে যাবে। সে যেদিন মেয়েটা কোচিংয়ের জন্য বের হয়েছিল বাড়ি থেকে, সেদিন তার মনে হয়েছিল একবার ঘর ছাড়লে মেয়েরা আর ঘরে ফেরে না। আজ সেই শঙ্কা সত্যি হয়ে গেল, আর ফিরবে না তার মেয়ে হয়ে। এখন থেকে আষাঢ়ের বউ হয়ে ফিরবে তার মেয়ে। শারমিন মুখ ঢেকে কেঁদে ওঠে। বিয়েতে নগদ 10 লাখ টাকা কাবিন ধরা হলো। সেই মুহূর্তে আশার সম্পূর্ণ টাকা আনোয়ার চৌধুরীর হাতে তুলে দিল। আনোয়ার চৌধুরী স্ত্রীর দিকে তাকায়। মহুয়া বেগম নাখোশ হলেন। তার নাতির যে ভালোই অর্থকড়ি আছে মহুয়া বেগম আজকে বুঝতে পারলেন। আর বুঝা মাত্রই মহুয়া বেগমের মনে হলো এই প্রথম তিনি একটা ভুল চাল চেলেছেন। মীরার সাথে বিয়েটা হলেই ভালো হতো। সব অর্থ সম্পদ এখন এই মেয়ে খাবে। শিরিন এই জন্যই আশারকে মেয়ে জামাই করতে চেয়েছিল। পিয়াসা শুকনো দৃষ্টিতে বাবা মার দিকে তাকিয়ে আছে। মনকে সে বারবার বলছে আজকে যাতে অন্তত একটু দুই চোখে জল আসে, কিন্তু হৃদয়ে রক্তক্ষরণ হয়ে গেলেও দুই চোখে এক ফোঁটা অশ্রু এলো না। সেদিকে তাকিয়ে শিরিন মীরাকে বলল, দেখলি, একটুও কাঁদলো না ওই ডাইনি। মীরা সবটা দেখলো। বিয়ে হওয়া মাত্রই মীরার মনে হলো সে হাঁপ ছেড়ে বাঁচল বোধহয়। মহুয়া বেগম স্থির দৃষ্টিতে তাকিয়ে আছে নবদম্পতির দিকে। রজনী মিটিমিটি হাসছে। রজনীর হাসি মহুয়া বেগমের বুকে আগুন ধরিয়ে দিচ্ছে ধীরে ধীরে। মন বারবার বলছে নিজের হাতেই তিনি নিজের সর্বনাশ ডেকে এনেছেন। সন্ধ্যা থেকে বাসার সবাই আষাঢ়ের বিয়ে নিয়ে ব্যস্ত ছিল। কোনো আয়োজন জাঁকজমকপূর্ণ অনুষ্ঠান ছাড়াই ঘরোয়াভাবে বিয়ে হয়ে গেল। পিয়াসা বাবার দিকে তাকিয়ে আছে। বাবাকে ভীষণ আনন্দিত লাগছে। জীবনে একটা বার শুধু মন ভরে বাবা ডাকার অধিকার চেয়েছিলাম। তুমি আমাকে 1000 বার মন ভরে বাবার বলে ডাকার সুযোগ দিয়েছো। ছায়ার মতো আমার পাশে থেকেছো বাবা। তোমার মনের সুপ্ত ইচ্ছাই আমার কাছে শিরোধার্য। তুমি বলে আমি হাসতে হাসতে আগুনে ঝাঁপ দিতে রাজি ছিলাম বাবা। মনে মনে কথাগুলো বলে পিয়াসা মায়ের দিকে তাকিয়ে রইল। মা মনে একটু বেশি কষ্ট পেয়েছে। মিনির মনে হলো সেও কিছুটা চিন্তামুক্ত হলো। নির্জন যেখানে এখন পর্যন্ত তার সাথে কথা বলে না, সেখানে আসার হলে হয়তো মীরাকে খুন করেই ফেলতো। রাতে সবার জন্য রজনী তেহারি রান্না করলো। আষাঢ়ের খুশি হওয়ার কথা ছিল, কিন্তু সে খুশি হতে পারল না। বিয়ে মিটে যাওয়ার পরপরই শারমিনরা তৈরি হলো চলে যাওয়ার জন্য। স্কুল থেকে শারমিন একদিনের ছুটি নিয়েছিল, সেখানে আজ 2 দিন হয়ে গেছে। মেয়েকে বুকে জড়িয়ে ধরতে শারমিনের বুকের ভেতর কেমন দাউ দাউ করে আগুন জ্বলতে লাগলো। এত যন্ত্রণা কেন হয়? কন্যা বিদায় এত যন্ত্রণার কেন? শারমিন মেয়ের মাথায় হাত রেখে বলল, আমার জীবনে প্রতি নামাজে প্রতি দোয়ায় একটাই নাম থাকে মা, তা হলো পিয়াসা। আমি সবসময় চাই আমার মেয়ে সুখী হোক। আজকে থেকে নতুন আরেকটা জীবন। তোর মায়ের দোয়া ভালোবাসা সবসময় রইবে তোর ওপর। আজীবন যাতে সুখে থাকতে পারিস মা, এটাই চাইবো। মায়ের পর বাবা এসে দাঁড়ায় মেয়ের সামনে। মেয়ের কপালে চুমু খায় আনোয়ার চৌধুরী। তারপর শান্ত সুরে বলল, মা, আজকে তোমার বিয়ে হয়েছে। আজ থেকে তুমি এবারের সদস্য হলে।
তবে মনে রেখো, সংসার জীবনে যতই অশান্তি হোক, টানাপোড়া হোক, কখনো যদি তোমার মনে হয় তোমার পক্ষে আর সম্ভব না, তোমার রাজপ্রাসাদের দ্বার তোমার জন্য আজীবন খোলা আছে মা। মনে রেখো, তোমার বাবার রাজ্যে তুমি একমাত্র রাজকন্যা, আজীবন তাই থাকবে। কখনো অন্যায়ের সাথে কম্প্রোমাইজ করবে না। একটা প্রবাদ আছে জানো নিশ্চয়ই, যেমন বনওল তেমন বাঘাতে তুল, কিংবা যেমন কুকুর তেমন মুগুর, নিচু সবসময় পানি জমে। তুমি যখন সবাইকে ছাড় দেবে, তখন সবাই তোমাকে আরো বেশি কোণঠাসা করতে চাইবে। নিজের মনের কথা শুনবে সব সময়। আর হ্যাঁ, পড়ালেখার কোনো বিকল্প নেই। তোমাকে কেউ যদি তোমার কাজে একটা ফোঁটাও বাধা দেয়, কখনো তা টলারেট করবে না, অন্যায় ভরসা করবে না। তোমার নিজের ভরসা নিজেকে করতে হবে। যার হাত তোমাকে বাবা তুলে দিলাম আজকে, একদিন বুঝবে বাবা সবসময় সন্তানের ভালো চায়। আর তাই তোমার জন্য সর্বোত্তম মানুষকে বাবা বেছে নিয়েছি। সে সবসময় তোমার জন্য ঢাল হয়ে থাকবে, এটুকু নিশ্চয়তা আমি দিতে পারি চোখ বন্ধ করে। পিয়াসার চোখ ভিজে আসে, এক নজর আষাঢ়ের দিকে তাকায়। আষাঢ় গম্ভীর হয়ে বসে আছে সোফায়। মেয়ের থেকে বিদায় নিয়ে স্বামী স্ত্রী দুজন রজনীর কাছে যায়। রজনী কেঁদে ফেলে। আজ তার ভীষণ আনন্দের দিন। জীবনের প্রথম কোনো কিছু তার ইচ্ছে মতো হয়েছে। শারমিন রজনীকে জড়িয়ে ধরে কেঁদে ফেলে। কে বলে পেটে ধরলেই মা হতে পারে? তাহলে শারমিনের কেন পিয়াসার জন্য এত অন্তর পুড়ে যায়? আমার কলিজা পুরোটা আজকে থেকে তোর হাতে দিয়ে গেলাম। যেই প্রতিশ্রুতি দিয়ে আমার মেয়েকে নিজের ছেলের জন্য নিয়েছিস, সেটা আশা করি রাখবি। আমার মেয়ের কখনো এক ফোঁটা অসম্মান হবে তো মনে রাখিস। তোদের জমিদারি অহংকার আমি মাটির সাথে মিশিয়ে দিব। রজনী মুচকি হাসে। এইটুকুই চেয়েছিল রজনী, একটা মিথ্যে অহংকার আঁকড়ে ধরে এরা বেঁচে আছে। সেই অহংকার এবার খুঁজবে। আশার তাদের এগিয়ে দিয়ে যেতে এলো। আশার বের হয়ে যেতেই শিরিন যেন বোমা ফাটালো। এতক্ষণ সে চুপ করেছিল, আশার সামনে ছিল বলে। তা না হলে পিয়াসার বাবা মাকে সে বেজ্জত করে দিত। সাপের পায়ে পাড়া দিয়েছে পিয়াসা। বিষ কামড় খেলে বুঝবে কত বড় ভুল করেছে সে এই বাড়ির বউ হয়ে। শারমিন পিয়াসার সামনে রাখা টাকার বান্ডিল হাতে নিয়ে বলল। পিয়াসা শান্ত সুরে বলল, তোমার পেটে পেটে কিন্তু অনেক বুদ্ধি আছে পিয়াসা। ঠিকই জোব বুঝে কোপ মেরে দিলে, অথচ তোমার মায়ের কত বড় বড় কথা শুনেছি কিছুদিন আগেই। ছি, লজ্জা করেনি ভাইয়ের ছেলের কাছে মেয়ে বিয়ে দিতে? আমার বাবা মায়ের লজ্জা লাগেনি ফুপু, কারণ আমার শ্বশুর শাশুড়ি আমার বাবা মায়ের কাছে প্রস্তাব নিয়ে গেছে। আমার বাবা মা বিয়ের প্রস্তাব দেয়নি আগে। সবাইকে আপনি আপনার নিজের মতো ভাবলে তো চলবে না ফুপু। আপনি যেমন আপনার মেয়েকে বিয়ে দিতে কোমর বেঁধে লেগেছেন, আমার বাবা মা কিন্তু তা করেনি। বরং আপনার ভাই, ভাইয়ের বউ, ভাইয়ের ছেলে সবাই আমাকে বউ করে আনার জন্য এক পায়ে খাড়া ছিল। নীরা গজগজ করে বলল, দেখলে মা, এতদিন কেমন ভান করেছিল যেন ভাজা মাছটাও উল্টে খেতে জানে না, অথচ কবুল বলতে না বলতে কেমন নাগিনীর মতো ফোঁস করতে শুরু করে দিয়েছে। রজনী কথা বলতে যাবে তার আগে হাত ইশারা করে পিয়াসা তাকে থামিয়ে নীরাকে উদ্দেশ্য করে বলল, আপা, আমি শুধু যে ভাজা মাছ উল্টে খেতে জানি তা না, মাছকে মচমচে করে ভাজতেও জানি। আর সবচেয়ে ভালো প্রতিভা কি আমার জানেন আপা? নাগিনী থেকে মাঝে মাঝে আমি সাপুরে হয়ে গিয়ে আপনার মতো নাগিনীকে বিন বাজিয়ে বন্দি করতে জানি। আস্তে আস্তে আরো অনেক প্রতিভা বিকশিত হবে আমার, দেখার অনুরোধ রইল। রজনী মুখে কাপড় চেপে হাসতে শুরু করে। এই মেয়েটা এত মজার কথা বলতে পারে, অথচ দেখলে মনে হয় ভীষণ শান্ত একটা মেয়ে। পিয়াসা আগুন দৃষ্টিতে শিরিনের দিকে তাকিয়ে মনে মনে বলে, এতদিন তোমাদের অনেক নাটক দেখেছি, রজনী আন্টিকে অনেক নাচিয়েছো, এবার আমি বিন বাজাবো, তোমরা মা মেয়ে নাচবে ফুপু। আমার পোড়া অতীত আমাকে যে শিক্ষা দিয়েছে, আমার বাবা মা আমাকে যে শিক্ষা দিয়েছে, তাতে তোমাদের হাত থেকে রজনী আন্টিকে শান্তি দিতে আমার খুব একটা অসুবিধা হবে না। এত কিছুর মধ্যেও মহুয়া বেগম ভীষণ শান্ত হয়েছিলেন। হিসেবে এত বড় গন্ডগোল করে ফেলবেন আগে বুঝতে পারেননি। আশার কাজ সেরে একটা কফি শপে গিয়ে বসে। তার মাথা ধরেছে ভীষণ। কেমন অদ্ভুত অনুভূতি হচ্ছে তার হঠাৎ করে। যাকে চেয়েছিল তাকে আজীবনের জন্য হয়তো পেয়েছে, কিন্তু এই পাওয়ার চেয়ে না পাওয়াই ভালো ছিল বোধ হয়। পিয়াসা যতই বাবা মায়ের চাপে পড়ে বিয়ে করুক, এত সহজে সে সবটা মানতে পারবে না। আর না আশার পারবে পিয়াসার দিকে এক পা আগাতে। দুপুরে পিয়াসার বলা কথাগুলো এখনো কেমন দগদগে তাজা ক্ষতের মতো অনুভব হচ্ছে আষাঢ়ের। 2 কাপ ব্ল্যাক কফি শেষ করে আষাঢ় উঠল। বাসায় ফিরতে ফিরতে রাত্রি 11টা প্রায়।
আজও পিয়াসা দরজা খুলল। হুট করে পিয়াসার দিকে তাকাতেই আশারের মনে হলো পিয়াসাকে যেন আগের চাইতে বেশি সুন্দর লাগছে। কবুল বলার সাথে সাথে স্কিন গ্লো করছে যেন আরো বেশি করে। পিয়াসা দরজা খুলে দিয়ে সোফায় গিয়ে বসে। ঝোঁকের মাথায় বিয়েতে তো রাজি হয়েছে, কিন্তু এখন তো চিন্তায় পড়ে গেছে সে। তার সব জামা কাপড়, বই খাতা সবকিছু জুনি খালা আশারের রুমে ট্রান্সফার করে দিয়েছে। এই লোকের সাথে এক রুমে থাকতে হবে মনে পড়লেই পিয়াসার হাত পা ঠান্ডা হয়ে আসে। জীবন নাটক সিনেমা হলে যে তাকে সোফায় ঘুমাতে বলতো, কিন্তু দুঃখের কথা এই লোকের রুমে কোনো সোফা নেই। সবাই খাওয়া দাওয়ার পর রজনী পিয়াসাকে সাথে নিয়ে আশারের রুমে গেল। আশার রুমে ঢুকে টি শার্ট চেঞ্জ করছিল। পিয়াসা রজনীকে দেখে দ্রুত টি শার্ট চাপিয়ে নিল গায়ে। রজনী হাসি মুখে বলল, এই রুম আজ থেকে তোমার, এই বাড়িটাও আজ থেকে তোমার। তোমার সুখী হও, এটাই আমি চাই। রজনী দুজনকে দোয়া পড়ে ফু দিয়ে রুম থেকে বের হয়ে গেল। আশারের বড় করে হাই তুলে। পিয়াসা বরফের মতো জমে আছে মনে হচ্ছে। আশার হেসে বলল, ভয় পেও না, তুমি আমাকে ক্যারেক্টারলেস ভাবলেও আমি তেমন কিছু করবো না তোমার সাথে। তুমি নিশ্চিন্তে ঘুমাতে পারো। ঘুমের মধ্যে আমার হাত পা সরাসরি অভ্যাস নেই। একপাশে শুয়ে থাকবো, তোমার সাথে একটু টাচ হবে না। নিশ্চিন্তে থাকো তুমি। পিয়াসার মনে হলো আষাঢ়ের কথাগুলোর মধ্যে ভীষণ তাচ্ছিল্য মিশে আছে। আষাঢ়ের না হয় ঘুমের মধ্যে নড়াচড়া করার অভ্যাস নেই, কিন্তু পিয়াসার তো আছে। সে কি করবে? ঢাকা শহরে নিশুতি রাত বলে কিছু হয় না। সারাক্ষণই বাস ট্রাকের শব্দ শোনা যায়। আষাঢ়ের ঘুম ভেঙে গেল হুট করে। এই শহরে এক ধ্যানে প্রেয়সীকে দেখাটাও যেন দুঃস্বপ্ন। বুকের ভেতর কেমন খাখা করছে। তার পাশে শুয়ে থাকা মানুষটা তার স্ত্রী, আজীবন যে তার হয়ে থাকবে। অথচ তাদের সূচনাই হয়েছে দুজনের মনের যোজন যোজন দূরত্ব নিয়ে। বারান্দার ফুল গাছগুলো থেকে মিষ্টি একটা ঘ্রাণ ভেসে আসছে। আশার উঠে গিয়ে জানালা খুলে। আকাশে আজ ভরা পূর্ণিমা। সবকিছু কেমন যেন রূপকথার মতো লাগছে। পাশে শুয়ে থাকা রমণীর দিকে তাকিয়ে আশারের মনে হয় চাঁদের আলো বুঝি ম্লান হয়ে আছে তার সৌন্দর্যের কাছে। আশার পিয়াসার উপর ঝুঁকে তাকিয়ে থাকে তার দিকে। ভাগ্যিস বিয়েটা করেছিল, তা না হলে এমন মন ভরে দেখতো কিভাবে? সেই তাও লুকিয়ে চুরিয়ে আড়াল থেকে যে একটু দেখতে পেত, তাতে মন শান্ত হতে পারত কই? এই যে ঘুম ভাঙতেই দেখতে পেল তার জীবনের সবটুকু সুখ তার পাশে শুয়ে আছে। এটুকু শান্তি তো এতদিন পায়নি সে। আষাঢ়ের প্রেমিক হৃদয়ে ঝটকা খায় পিয়াসার পায়ের দিকে তাকিয়ে। পিয়াসা শুয়েছে একটা বড় হিজাব পরে। কোনোভাবেই সে রিস্ক নিতে চায় না, কিন্তু ঘুমের মধ্যে সে যেভাবে ফুটবল খেলে তার থেকে সুরক্ষিত থাকতে নিজের দুই পা একটা ওড়না দিয়ে বেঁধে রেখেছিল পিয়াসা, যাতে কোনো নড়াচড়া না করতে পারে ঘুমের মধ্যে। আশার তা দেখে মুচকি মুচকি হাসতে থাকে। হুট করে পিয়াসার ঘুম ভেঙে যায়। মনে হচ্ছে যেন কেউ তাকে তীক্ষ্ণ দৃষ্টিতে দেখছে। এমন অনুভূতি হতেই পিয়াসা চোখ মেলে তাকায়। তাকিয়ে দেখে আশার পাশে শুয়ে ঘুমাচ্ছে। এই লোক কি সত্যি ঘুমাচ্ছে? পিয়াসা ফোনের ফ্ল্যাশলাইট অন করে আশারের দিকে ধরে। তারপর উপর হয়ে ভালো করে পর্যবেক্ষণ করে আশারকে, যে সে ঘুমে কিনা। আষাঢ়ের ভীষণ হাসি পাচ্ছে। পিয়াসার চোখ পিটপিট করছে। দেখে সে বুঝতে পারে পিয়াসা হয়তো স্বপ্ন দেখছে, নয়তো ঘুম হালকা হয়ে গেছে, জেগে উঠবে। তাই তখনই ঘুমের ভান করে শুয়ে পড়ে। কিছু না জানার ভান করে আশারও চোখ মেলে তাকায়। তারপর মৃদু চিৎকার করে উঠে বসে। পিয়াসা কেমন থতমত খায়। ওর হাত থেকে ফোনটা পড়ে যায়। চাঁদের আলোয় স্পষ্ট দেখা যাচ্ছে সবকিছু। আশার ভয়ার্ত গলায় বলল, কি করছিলে তুমি এতক্ষণ? আমাকে দেখছিলে? পিয়াসা বলতে গিয়েও থেমে যায়। সে কি বলবে? আশার আবারও বলল, এই তো নিজেই আমাকে তুমি ক্যারেক্টারলেস বলো, আবার নিজে চুপিসারা আমাকে এমন করে দেখো। এক রাতেই প্রেমে পড়ে গেলে নাকি? পিয়াসা বিরক্ত হয় এসব বাজে কথা শুনে। আশার হেসে ফেলে। তারপর আর এক মুহূর্ত গম্ভীর হয়ে বলে, না বাবা, এবার থেকে আমাকে বোধহয় হিসেব করে ঘুমাতে হবে। জামানা পাল্টে গেছে। এখন তো দেখি মেয়েরাও ছেলেদেরকে খুঁটিয়ে খুঁটিয়ে দেখে। নিজের ইজ্জত নিজেকে রক্ষা করতে হবে, নয়তো দেখা যাবে আমার ঘুমের সুযোগ নেই কেউ। আশার কথা শেষ করতে পারে না। তার আগে পিয়াসা আশারের মুখ চেপে ধরে বলল, চুপ, একদম চুপ। কি সব বাজে কথা বলা শুরু করেছেন? আপনি পাগল নাকি? আর আপনি কোথাকার শাহরুখ খান আসছেন যে আমি আপনাকে দেখতে যাব? আশার পিয়াসার হাত সরিয়ে বলল, শাহরুখ খান না হয়, তবে ফেলে দেওয়ার মতো না। মেয়েদের ক্রাশ হই, বুঝলে? আর শাহরুখ খান না হলে তো তুমি নিজেই আমাকে চুপি চুপি দেখছিলে। পিয়াসা উত্তেজিত হয়ে বলল, আজব লোক তো আপনি। আরে ভাই, আপনাকে আমি কোন দুঃখে দেখতে যাব? আশা সিরিয়াস ভঙ্গিতে বলল। না শব্দটা ভাই হবে না, জামাই হবে। পিয়াসা মাথা নাড়িয়ে বলল, সে যাই হোক, আরে জামাই, আপনাকে আমি কোন দুঃখে দেখতে যাব? বলেই বুঝতে পারে সে একটা বেফাস কথা বলে ফেলেছে। গম্ভীর হয়ে আশারের দিকে তাকায় পিয়াসা। আশার আত্মসমর্পণ করার ভঙ্গিতে বলল, সরি, গুড নাইট। আশা শুয়ে পড়তেই পিয়াসা বিছানা থেকে কোনো মতে যায় ওয়াশরুমে যাওয়ার জন্য।
এক মুহূর্তের জন্য সে ভুলে গেছে নিজের পা বেঁধে শুয়েছিল। ফলস্বরূপ ধপাস করে পড়ে গেল। পা ফেলতে গিয়ে মৃদু সুরে গুঙিয়ে উঠে বলল, আমাকে মরে গেলাম। মহুয়া বেগম চুপি চুপি এসেছিলেন আড়িপাত্রের দরজায়। পিয়াসার আর্তনাদ শুনে 2 হাত কানে চাপা দিয়ে মহুয়া বেগম সরে গেলেন। এই মেয়ে তাহলে তার নাতিকে ইতিমধ্যে হাত করে নিয়েছে। চলাকলা সব জানে এই মেয়ে। তিনি ভেবেছিলেন এমন হুট করে বিয়ে হয়েছে যেহেতু একটু সময় নিবে হয়তো দুজনে, আর তাতে তিনিও একটু সুযোগ পাবেন আগুনে ঘি ঢালার। কিন্তু তার সেই আশায় গুড়ে বালি। বিক্ষিপ্ত মন নিয়ে মহুয়া বেগম রুমে গেলেন। অযথা তার ঘুম নষ্ট হলো মাঝখান দিয়ে। আশার বিছানা থেকে নেমে হাত বাড়ায় পিয়াসাকে কোলে তুলে নেওয়ার জন্য, কিন্তু নিজেকে সংবরণ করে নেয় আশার। সে বলেছিল পিয়াসাকে টাচ করবে না নিজে থেকে, কথার খেলাপ আশার করবে না। আলগোছে পিয়াসার পায়ের বাঁধন খুলে দিয়ে বলল, হ্যালো বন্ধুরা, পরবর্তী পার্ট খুব তাড়াতাড়ি আসবে, তো সবাই অপেক্ষায় থাকো। আর চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করনি তারা পরবর্তী পার্ট দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। ধন্যবাদ সবাইকে, আমাদের সাথেই থেকো।